নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আরণ্যক উপন্যাস নিয়ে অনেকেরই অনেক রকম কমেন্ট ছিল। তাদের জন্যই আরণ্যক উপন্যাসের ভিডিওটা আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। আরণ্যক মোটামুটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি আমাদের সবারই পড়া আছে। বাংলা সাহিত্যের যারা ছাত্রছাত্রী, আমি আশা রাখবো আরণ্যক উপন্যাসটা সবারই পড়া। বিশেষত যারা এমএ পড়ছো বর্তমানে, তাদের তো এটা পাঠ্য রয়েছেই, এবং যারা এমএ পড়ো না তাদেরও আমার মনে হয়, আমার ধারণা এটা যে পড়া উচিত। যদি কারোর না পড়া থাকে অবশ্যই মূল উপন্যাসটুকু সবাই পড়ে নেবে। এমনি প্রাকৃতিক একটা পটভূমিতে আরণ্যক উপন্যাসটা লেখা, এটা প্রচলিত যে আমাদের ধ্যান ধারণা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে দাঁড়িয়ে এটুকু আমরা জানি। একটু অন্যরকম উপস্থাপন করার আজকে চেষ্টা করছি, কিছু নতুন তথ্য আরণ্যক সম্বন্ধে, এবং নতুন কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখলে আশা করি আরণ্যক উপন্যাস নিয়ে যাদের যা সংশয় ছিল মনের মধ্যে সেটুকু দূর হয়ে যাবে। চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিলে তারাও ভিডিওটা দেখার সুযোগ পাবে। প্রথমেই বলবো, বাংলা সাহিত্যের যে শ্রেষ্ঠ উপন্যাসগুলো, তাদের মধ্যে একটি অন্যতম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি। এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় 1344-এর কার্তিক থেকে 1345-এর, মানে বঙ্গাব্দের কথা বলছি, ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, এবং পরবর্তীকালে ওই ওই সালেরই আর কি চৈত্র মাসের দিকে এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসটা প্রথমেই বললাম একটা শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি উপন্যাস। কেন শ্রেষ্ঠ সেটা শুধু এক কথায় কিংবা দু কথায় ব্যাখ্যা করা যাবে না, যতক্ষণ না উপন্যাসটা তোমরা নিজেরা পড়বে। এতটাই অসাধারণ একটা উপন্যাস, টান টান একটা প্রাকৃতিক উত্তেজনা, যেটা না পড়লে এর স্বাদ নেওয়া যায় না। এটা পড়তেই হবে। উপন্যাসটা অনেকটা বলবো কাব্যময় একটা ভাষায় জঙ্গলের বিবরণকে লেখক ফুটিয়ে তুলেছেন। কাব্যময় কেন বলছি, কবিতা যেমন, একটি কবিতা যখন আমরা পড়ি, পড়তে গিয়ে যেমন আমরা তার শেষ পর্যন্ত না পড়ে কবিতা থাকতে পারি না এবং বুঝতেও পারি না। একটা কবিতা কখনো দু লাইন পড়ে তার সারমর্ম কিংবা বিষয়বস্তু বোঝা যায় না। এই উপন্যাসটাও ঠিক তেমনি। আর ভাষাটাও এতটাই সুন্দর, কাব্যময় ভাষা বলা যায় এটা, এবং সেখানে একটা জঙ্গলের বিবরণ আর কি, অরণ্য প্রকৃতির বিবরণকে লেখক ফুটিয়ে তুলেছে। এবং এই উপন্যাসে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বিশেষ কোনো ব্যক্তি নয়, অরণ্যই এই উপন্যাসের পটভূমি রচনা করেছে। আশ্চর্যজনক একটা ঘটনা যে একটা গোটা উপন্যাস, যে উপন্যাসটার পটভূমি মানুষ রচনা করেনি, সেখানে চরিত্রগুলোতে অবশ্যই কিছু ব্যক্তি মানুষের উপস্থাপনা আমরা দেখতে পাবো, কিন্তু একটা প্রশ্ন আসে এতে, যে আরণ্যক উপন্যাসের নায়ক সত্যচরণের দৃষ্টিভঙ্গিতে প্রকৃতির পটভূমিটা বিচার করো, তখন অবশ্যই অরণ্য প্রকৃতির ঘটনাটা লিখতে হবে এবং সত্যচরণ যে নায়ক সেটা লিখতে হবে। কিন্তু যদি এইভাবে প্রশ্ন আসে আরণ্যক উপন্যাসের নায়ক কে, তোমার দৃষ্টিভঙ্গিতে বিচার করে দেখাও, সেখানে অবশ্যই আরণ্যক উপন্যাসের নায়ক অরণ্যকে, মানে অর্থাৎ অরণ্য প্রকৃতিকে বলতেই হবে। সত্যচরণ ব্যক্তি মানুষ হিসেবে নায়ক তো তার পরে আসছেন। বিভূতিভূষণের নিজস্বই কিছু স্বগতোক্তি বিভূতিভূষণ নিজেই করে থাকেন। তিনি একসময় বলেছিলেন, যতদিন আমি বন জমিদারির ম্যানেজার ছিলাম ততদিন জঙ্গল আমাকে বেশ কামড়াতো, নিজেকে এক নির্মম জেলের কয়েদি বলে মনে করতাম, কিন্তু যখন জঙ্গল ছেড়ে বাড়ি ফিরলাম তখন জঙ্গলের স্মৃতি আমার নিকট মধুর হয়ে গেল। পাথর থেকে যেন সঙ্গীত নিবন্দিত হলো, গাছপালা থেকে আমার বিরহের শোকাতুর মনে হলো, এবং আদিবাসীদের ভাষা যেন বাংলা ভাষার চেয়েও মিষ্টি বলে মনে হলো। এটা স্বাভাবিকভাবেই যখন আমরা কোথাও বেড়াতে যাই, উপভোগটা যেন মনে হয় আমার বাড়ি এসে করা হয়। সেই সময় যেন সেই মুহূর্তটাকে ধরে রাখার আমরা চেষ্টা করি, বিভিন্ন রকমভাবে ফটো তোলা, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলে যেন পরবর্তী সময়ে এই স্মৃতিটাকে আমরা চালনা করতে পারি।
সেই উদ্দেশ্যেই এগুলো করা, এবং উপভোগটা অবশ্যই সেই স্মৃতিটাকে আমরা করি বাড়ি ফিরে, সেই সময়টাকে কাটানো হয়। লেখকও তাই বলেছেন যে এই যে সময়টা আমি ছিলাম আর কি জঙ্গলে, সেই সময়ের স্মৃতিটা আমাকে বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে প্রভাবিত করেছিল। এই উপন্যাসটা পড়লে আমরা দেখতে পাবো এখানে প্রকৃতি আর মানুষের কাহিনী যেন সমান্তরাল সরলরেখা বরাবর এগিয়ে চলেছে। এখানে আরণ্যক যে উপন্যাসটার কথা আমরা বলছি, এখানে প্রকৃতির কাহিনী আর মানুষের কাহিনী একাকারে মিলেমিশে গেছে। উপন্যাসের যে কটা চরিত্র রয়েছে প্রত্যেকটা চরিত্রই আমরা দেখব অরণ্য প্রকৃতির সাথে অপূর্ব একটা মেলবন্ধন রয়েছে তাদের। উপন্যাসের একদম শুরুতেই এই যে পটভূমিটা, আরণ্যক উপন্যাসের পটভূমিটা যে রচনা করা হয়েছে, সেখানে লেখক নিজেই বলেছেন কুশী নদীর কথা। কুশী নদীর কথা উল্লেখ রয়েছে এবং সেখানে বলেছেন দিগন্ত বিস্তৃত অরণ্য যে প্রান্তর, সেটা পূর্বেও ছিল এবং এখনও এই কুশী নদীর পাড়ে যে দিগন্ত বিস্তৃত অরণ্য আর কি, সেটা এখনও রয়েছে এবং সেটা দক্ষিণ ভাগলপুর জেলার বনপাহাড়ের মধ্যে অন্তর্গত। এই উপন্যাসে আমরা দেখতে পাবো মধ্যবিত্ত সত্যচরণ আর উপন্যাসের যে নায়ক, এক কথায় বলা যায় বিভূতিভূষণের একটা অবয়ব। লেখক নিজেকেই যেন সত্যচরণের ভূমিকায় এখানে প্রতিস্থাপন করেছেন এবং তার দেখা চোখেই আমরা আরণ্যক উপন্যাসটাকে দেখেছি। স্বাভাবিকভাবেই সত্যচরণ আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো ফারাক নেই, শুধুমাত্র একটা উপন্যাসের নাম দেয়া হয়েছে সত্যচরণকে এবং সে মধ্যবিত্ত। এই সত্যচরণের চোখে গ্রামীণ যে ভাসমান জনগোষ্ঠী এবং যারা উঞ্ছজীবী বলাই যায় তাদের ধরা পড়েছে সেই বিশ্বাসযোগ্যতাটা, তারা এখনো কতটা সরল, তাদের মনোবৃত্তি কতটা নিষ্পাপ, সেটা তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। এবং এখানে দেখেছেন সম্পত্তির দাক্ষিণে সম্ভ্রমযুক্ত শোষক শ্রেণীর কথাও আমরা দেখেছি। উপন্যাসটির পটভূমি মূলত সত্যচরণের চোখ দিয়ে আমরা দেখেছি। আমি প্রথমেই বললাম সত্যচরণ এই উপন্যাসে শুধুমাত্র অরণ্য প্রকৃতির সৌন্দর্যটাই কিন্তু দেখেনি, সেই অরণ্যের যে করাল অর্থাৎ ভয়ঙ্কর রূপ রয়েছে সেটাও সত্যচরণ প্রত্যক্ষ করেছে এবং সেখানে এই যে অরণ্যের মধ্যে অগাধ যে লাবণ্যময় সৌন্দর্যের একটা ভাণ্ডার রয়েছে, কোথাও আবার উচ্চকোটির লাঠিবাজ যোদ্ধার মহাজনদের মধ্যেও জেগেছে যে কুৎসিত রূপ, সেই কুৎসিত রূপটাও যোদ্ধার মহাজনদের কথা ব্যাখ্যা করতে গিয়ে সত্যচরণ উল্লেখ করেছেন। এবং সামন্ত প্রথার যুগে যেরকম মানুষ এরকম দেখা যায় যে সামন্ততান্ত্রিক প্রথা এবং সম্পত্তি সম্পর্কের দাক্ষিণ্য এবং সম্ভ্রমযুক্ত যে শোষক শ্রেণী, সেই শোষক শ্রেণীর কথাও এখানে উল্লেখ করেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং এই যে উপন্যাসের মধ্যে যে সম্মানিত স্বয়ং সত্যচরণ এবং আর একজন রয়েছেন উপন্যাসে, যিনিও প্রকৃতি প্রেমিক হিসাবে উপন্যাসিক যাকে তুলে ধরেছেন, তিনি হলেন যুগল প্রসাদ। সে ভিন্নতর নৃগোষ্ঠীর একজন রাজা, কোরক পান্না, যিনি আর্য সমাজের ভিন্নতর নৃগোষ্ঠীর কাছে এবং তাদের সৃষ্ট আইনের দ্বারা যারা সম্ভ্রমচ্যুত, সেই রকমই একজন রাজার কথা আমরা দেখেছি সত্যচরণ চরিত্রের মাধ্যমে। এবং পরিবেশ ভাবনা নিয়ে বিভূতিভূষণ এই উপন্যাসেও অনেক কথা বলেছেন এবং এছাড়া অন্যান্য উপন্যাসগুলো যেমন পথের পাঁচালী, সেখানেও পরিবেশ কেন্দ্রিক চিন্তাভাবনা কিন্তু সেখানে অনেক পরিমাণে দেখা গেছে। বিভূতিভূষণের উপেক্ষিতা বলে যে গল্প, সেখান থেকেও আমরা লক্ষ্য করেছি যে পরিবেশ কেন্দ্রিক একটা ভাবনার কথা লক্ষ্য করা যায়। এই উপন্যাসে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্র, যে লবটুলিয়া বলে যে জায়গাটার কথা আমরা উপন্যাসের অগ্রগতির সাথে সাথে দেখতে পাবো, লবটুলিয়া বৈহারের যে রহস্যময় অরণ্য, সেখানে কুন্তা রয়েছে, গিরিধারীরা রয়েছে, গনু মাহাতো রয়েছে, এই সমস্ত চরিত্রগুলো অঙ্কন করতে গিয়ে লেখক দেখেছেন যে জীবনের কথা ভেবে শিক্ষা পাওয়া বা শিক্ষা দেওয়ার চিন্তাভাবনা কিন্তু এখানে নেই। জীবনের যে চেনা পরিবেশ, সেই চেনা পরিবেশের বাইরে বেরিয়ে একটি ভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেই পরিবেশের মানুষের সাথে একাত্ম হয়ে যাওয়ার গল্পই কিন্তু
এই আরণ্যক উপন্যাস। এই যে যে অঞ্চলটার কথা এখানে বলা হচ্ছে সেখানকার মানুষ ভাত অর্থাৎ অন্নর সংস্থান তাদের কাছে নেই। আবার সেখানে এই যে ধওতাল সাধু উপন্যাসটার মধ্যে একটা চরিত্র, ধওতাল সাধুর মতো লোকরাও রয়েছে যারা 15-16 হাজার টাকার দলিল ছিঁড়ে ফেলছে। কুন্তা রয়েছে, ভানুমতি রয়েছে। এই ভানুমতি চরিত্র, কুন্তা চরিত্র, এরা যেন কবিতার মতন লেখকের জীবনের স্বপ্ন সাধনার এবং দুঃখ ব্যথা বঞ্চনার শিকারের কথা লেখকের চোখে ধরা দিয়েছে। অনেক স্বপ্ন বুকে নিয়ে বাঁচতে চেয়েছিল এরা। এই অরণ্যের পরিবেশের মধ্যে যে সমস্ত চরিত্রগুলোর কথা লেখক উল্লেখ করেছেন, এই চরিত্রগুলো কিন্তু অনেক স্বপ্ন বুকে বেঁধে নিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি পারিপার্শ্বিকতার কারণে এবং অর্থনৈতিকের যে ঘেরাটোপ, একটা কি বলবো, অর্থ বৈষম্যর কথা, সেটা কিন্তু তাদেরকে সেইভাবে সুন্দর থাকতে দেয়নি। এই যে কুন্তার কথা যদি আমরা বলি, কুন্তা সামাজিক ঝড়ে ক্ষতবিক্ষত হয়েছে। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে তারা চেনে না, দিগ্বলয়ের রেখা যাদের কখনো হাতছানি দিয়ে ডাকে না, তাদের কাছে এ পৃথিবী ধরা দেয় না। কুন্তার চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে লেখক এই উক্তিগুলো সুন্দরভাবে সাজিয়েছেন। এবার এই উপন্যাসের কাহিনীটার কথা আমরা বারবার বলছি। উপন্যাসের সেরকম কোনো গল্পকেন্দ্রিক কাহিনী না থাকলেও অরণ্যের একটি যে রোম্যান্টিক মায়া রয়েছে, সেই রোম্যান্টিক মায়াতেই আমাদের যেন টেনে নিয়ে যায় গল্পটাকে শেষ পর্যন্ত পড়ার জন্য। এখানে সত্যচরণ খুঁজে পাচ্ছেন শিল্পী ধারিয়াকে। সে কিছুদিন পরে রেল লাইনে কাটা পড়ে মারা যায়। আবার ধর্মীয় সংকীর্ণতার কথা রয়েছে এখানে মঞ্চি চরিত্রের ক্ষেত্রে। এবং আদিবাসী হওয়ার কারণে যে সুরাকুণ্ডে স্নান করার অধিকার পায়নি, মার খেয়েছে। এবং আদিম রাজা দব্রুপান্না, খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র, দব্রুপান্নার ট্র্যাজেডিও এই উপন্যাসে কিন্তু বারে বারে বর্ণিত হয়েছে। এবং অরণ্য আর অরণ্যের সঙ্গে সংযুক্ত যে আদিম গন্ধবাহী মানুষরা এবং তাদের নানা জাতির মানুষগুলো এই উপন্যাসের পটভূমি রচনা করেছেন। উপন্যাসের প্রস্তাবনা অংশে তো আমরা অনেকবারই বিভিন্ন রকমের চরিত্র এবং চরিত্র থেকে বেশি প্রাকৃতিক ঘটনাবলীর কথা লক্ষ্য করেছি। এই যে কলকাতার কলকোলাহলের বাইরে লবটুলিয়া, আজমাবাদ, অরণ্য, ভ্রুপ্রকৃতি, জ্যোৎস্না, এই সহজ সরল মানুষগুলোর কথা লেখক বা সত্যচরণ কেউই কিন্তু ভুলতে পারেনি। বুনো মহিষদের যে দেবতা, তাকেও কিন্তু ভুলতে পারেনি। সেখানে তাদের চোখের তৃষ্ণা ও মনের পিপাসা যেন মিটে গেছে। এই সমস্ত হতদরিদ্র বালক বালিকা এবং পাহাড়ি ফুল, কত দুরন্ত প্রকৃতির মহাজন, গায়ক, কাঠুরে, ভিখারি, সমস্ত চরিত্র যেন আরণ্যক উপন্যাসে এসে একের পর এক ভিড় করেছে। এবং লেখকও যেন এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমির মধ্যে এসে বনের দেবতাদের কথা আরো সুন্দর করে যেন তুলে ধরেছেন। আরণ্যক উপন্যাসটি প্রকৃতিপ্রেমিক এক কথায় বিভূতিভূষণেরই বিভূতিভূষণের তো লেখা অবশ্যই, এবং বিভূতিভূষণেরই কথা বলা যায়। এই যে সত্যচরণটা আর কেউ নয়, সত্যচরণটা আমাদের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং এই উপন্যাস অবশ্যই একটি ভিন্ন স্বাদের উপন্যাস। এইরকম উপন্যাসের দোসর মেলা বাংলা সাহিত্যে কিন্তু একেবারেই বিরল দৃষ্টান্ত। এরপরেও কিন্তু অনেক ধরনের ভ্রমণ কাহিনী কিংবা ডায়েরি জাতীয় রচনা রয়েছে, অনেক উল্লেখ রয়েছে, কিন্তু আরণ্যক যেন একটা আলাদা মাত্রা কেড়ে নিয়েছে। আরণ্যকের সমকক্ষ অন্য কোনো উপন্যাস এর ধারে কাছে আসতে পারেনি। এখানে যে কুশি নদীর কথা আমরা পাচ্ছি, সেই কুশি নদীর যে বিস্তীর্ণ অরণ্য প্রান্তর, এটা প্রথমেই বললাম এটা পূর্বেও ছিল এবং এখনো সেটি বর্তমান। সুতরাং এই ভাগলপুর, গয়া জেলার বনপাহাড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুধুমাত্র লেখকের কাল্পনিক মনের সৃষ্টি নয়, এগুলো লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতা ঘনিষ্ঠ একটা ঘটনা নির্ভর উপন্যাস বলা যায়। এবং প্রতিদিনের রোজ নামচা অর্থাৎ ডায়েরি বা দিনলিপি যাই বলি না কেন,
সেই ডায়েরির মতো করে যেন আরণ্যক উপন্যাসটা লেখক রচনা করেছেন এবং বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে আরণ্যক উপন্যাস, এটা বলাই বাহুল্য। এবার এই উপন্যাসের একদিনে তো আরণ্যক উপন্যাসটার যদি সমালোচনা আমরা করি, একদিনে একটা ভিডিওতে এটা শেষ করা সম্ভব নয়। কারণ এমএতে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু অনেক চরিত্র থেকে প্রশ্ন আসবে, সেগুলো এক এক দিন এক একটি করে আলোচনা করা যাবে। আজকে শুধুমাত্র উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে এবং সামগ্রিক একটা আলোচনা নিয়ে, সামগ্রিক একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হলো। আগামী ভিডিওগুলোতে অবশ্যই আরণ্যকের আরও চরিত্র যেগুলো রয়েছে, দবরুপান্না, কুন্তা, মঞ্চি, ভানুমতি, সত্যচরণ, হ্যাঁ, এই চরিত্রগুলোকে নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ সবাইকে।